হ্যালো স্টুডেন্টস, আমি স্বাগতা আচার্যর তরফ থেকে। আমি আজকে নিয়ে এসেছি জিওগ্রাফির সাজেশন ক্লাস। আগামী 2024 সালের ফেব্রুয়ারি মাসে তোমরা যে মাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছ, সেই পরীক্ষার কিছু সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের এই আলোচনায় তোমাদের থাকবে প্রথমে জিওগ্রাফি সিলেবাস সম্পর্কে একটু ছোট করে বর্ণনা করে দেব, তারপরে সেটার মার্কস ডিভিশন এবং তারপরে রয়েছে কিছু এমসিকিউ প্রশ্ন। তা আমরা পরপর সেই আলোচনাগুলো সারব। তাহলে চলো দেখে নেওয়া যাক ফার্স্টে সিলেবাসে কি দেওয়া আছে। সিলেবাসে প্রাকৃতিক ভূগোলে প্রথমে তোমাদের 3টে অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল এবং তৃতীয় অধ্যায় রয়েছে বাড়িমণ্ডল। যেখানে এই 3টে প্রাকৃতিক ভূগোলের এই অংশ থেকে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে 6টি, যার প্রতিটির মান রয়েছে 1 নাম্বার করে। তারপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে তোমাদের এই প্রাকৃতিক ভূগোল থেকে 9টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, যার প্রতিটির মান রয়েছে 1 নাম্বার করে। বিভাগ গতে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেখানে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং প্রতিটির মার্কস রয়েছে 2 নাম্বার করে, অর্থাৎ 4 নাম্বারের প্রশ্ন তোমরা এই প্রাকৃতিক ভূগোল থেকে পাবে। পরবর্তীতে রয়েছে বিভাগ ঘ, যেখানে 3 নাম্বারের একটি মাত্র প্রশ্ন তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে লিখে আসতে হবে। এবং পরে রয়েছে বিভাগ ঙ, যেখানে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ রচনা ভিত্তিক প্রশ্ন, যেখানে 2টি মাত্র প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 নাম্বার করে। সুতরাং এই প্রাকৃতিক ভূগোলের মোট নাম্বার রয়েছে 32 নাম্বার। পরের অংশে তোমরা দেখতে পাচ্ছ পরিবেশ ভূগোল, যেখানে রয়েছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায়টি। এই বর্জ্য ব্যবস্থাপনায় এখানে এমসিকিউ প্রশ্ন রয়েছে। 1 নাম্বারের একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে এবং অতি সংক্ষিপ্ত, যেখানে তোমাদের 1 নাম্বারের 2টি প্রশ্ন লিখে আসতে হবে। পরবর্তীতে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেখানে 2 নাম্বারের একটি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নে 3 নাম্বারের একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং এই অধ্যায় থেকে কোনো রচনাধর্মী প্রশ্ন তোমাদের আসবে না। সুতরাং এই অংশটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য, বিশেষ করে এই চ্যাপ্টারটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই চ্যাপ্টারটা তোমাদের সুন্দরভাবে পড়তে হবে। এরপরে আসছি আমরা আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোলে রয়েছে ভারত, যেখানে ভারতের ওপরে তোমাদের বহু বিকল্পিত প্রশ্নতে রয়েছে 1 নাম্বারের 6টি প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নে 1 নাম্বারের 9টি। সংক্ষিপ্ত উত্তরধর্মীতে 2 নাম্বারের 2টি প্রশ্ন লিখতে হবে। ব্যাখ্যামূলক উত্তরধর্মীতে 3 নাম্বারের একটি প্রশ্ন লিখতে হবে এবং দীর্ঘ উত্তরধর্মীতে 5 নাম্বারের 2টি প্রশ্ন তোমাদের লিখতে হচ্ছে। ভারত থেকে মোট আমরা 32 নাম্বারের প্রশ্ন পাচ্ছি। পরে আসছি আমরা উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে, যেখানে উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বহু বিকল্পিত প্রশ্নরূপে 1 নাম্বারের একটি প্রশ্ন পাচ্ছি, 2 নাম্বার এবং তারপরে পরের অতি সংক্ষিপ্ত প্রশ্নে 1 নাম্বারের 2টো প্রশ্ন পাচ্ছি। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে 2 নাম্বারের একটি প্রশ্ন এবং ব্যাখ্যামূলক উত্তরধর্মীতে 3 নাম্বারের একটি প্রশ্ন পাচ্ছি। এই অধ্যায় থেকেও 5 নাম্বারের রচনাধর্মী কোনো প্রশ্ন আসছে না। পুরো অধ্যায়ের জন্য মোট 8 নাম্বারের প্রশ্ন এই অধ্যায় থেকে আমরা পাচ্ছি। তারপরে শেষে আসছি ভারত, যেখানে ভারতের মানচিত্র অঙ্কন তোমাদের করতে হবে। তার জন্য রয়েছে 10 নাম্বার। 10 নাম্বারের 10টি ম্যাপ পয়েন্টিং তোমাদের সেখানে অ্যাটেন্ড করতে হবে। এরপরে নিচে দেখে নাও প্রতিটি অধ্যায়ের মধ্যে থেকে কোন বিভাগে কতগুলি নাম্বার রয়েছে। বিভাগ ক থেকে মোট 14 নাম্বার আসবে, বিভাগ খয়ে 22 নাম্বার, বিভাগ গয়ে যেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মীতে 12 নাম্বার এবং বিভাগ ঘ, যেখানে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরে 12 নাম্বার,
বিভাগ উ যেখানে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 4টে লিখতে হবে, সেটা হচ্ছে 20 নম্বর। এবং শেষে বিভাগ চ যেটা হলো মানচিত্র, সেখানে তোমাদের 10টি ম্যাপ পয়েন্টিং থাকবে। এই দিয়ে মোট 90 নম্বরের তোমাদের পরীক্ষা। তাহলে চলো দেখে নেওয়া যাক বিভাগ ক এর প্রশ্নগুলি সম্পর্কে। এবার শুরুতেই বলে রাখি, এই এমসিকিউ বা বহু বিকল্পিত প্রশ্নের কিন্তু কোনো শর্ট সাজেশন হয় না। সেক্ষেত্রে তোমাদের সব চ্যাপ্টারগুলো ইন ডিটেল পড়তে হবে এবং প্রতিটি চ্যাপ্টার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তোমাদের এই এমসিকিউ এর জন্য। তবে আমরা এখানে চেষ্টা করেছি কিছু শর্ট কোশ্চেন নিয়ে তোমাদেরকে বলে দেওয়ার, যাতে তোমরা একটা মোটামুটি কনসেপ্টটা পেয়ে যাও। তাহলে এমসিকিউ এর 1 নম্বরের প্রশ্নে যেটা দেখতে পাচ্ছি, গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করে? এই প্রশ্নের 4টি অপশন আছে এবং 4টি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে। একটা জিনিস মনে রাখবে, তোমাদের প্রশ্ন কপি করার কোনো দরকার নেই, শুধুমাত্র উত্তরটা তোমরা খাতায় লিখে আসবে। ধরো 1-এর 1 নম্বরের যেটি সঠিক অপশন, ধরো গ নাম্বার বা ঘ নাম্বার যেটা হলো, সেটি তোমরা সেভাবে গ নাম্বার দিয়ে উত্তরটা লিখবে বা ঘ নাম্বার দিয়ে সঠিক উত্তরটি লিখে আসবে। 1-এর 2 নম্বর, নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় সেই ভূমিরূপটার নাম তোমাদের লিখতে হবে। 1-এর 3 নম্বরে, নদী খাতে গড়ে ওঠা গর্তকে বলে। কি জাতীয় গর্ত? সেই গর্তের এখানে 4টি অপশন আছে, সেই অপশনের মধ্যে যেই অপশনটা সঠিক হবে সেটা তোমাদের লিখতে হবে। 1-এর 4 নম্বর, চলমান বালিয়াড়িকে বলে। চলমান বালিয়াড়িকে কি বলে সেই উত্তরটা তোমরা প্রথম অধ্যায়ের বালিয়াড়ি অংশটার মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে, সেখানে শর্ট আনসার হিসাবে তোমরা এটা পেয়ে যাবে। 1-এর 5 নম্বর, নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়। নদী বাঁকের উত্তল অংশে যখন প্রচুর পরিমাণে বালি সঞ্চিত হয় তাকে কি বলে বা কি জাতীয় ভূমিরূপ বলে, সেই সঞ্চয়কে কি বলে সেটা তোমাদের উত্তরটাকে করতে হবে। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন দেখা যায় কোন পর্বতশ্রেণীতে? এক্ষেত্রে ভারতের মধ্যে বিভিন্ন হিমবাহের নাম, সেক্ষেত্রে কোন হিমবাহটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত সেই জিনিসগুলো পড়বে। যদিও তাদের উচ্চতা খুব একটা আসে না, কিন্তু তাও একবার করে উচ্চতাগুলো দেখে রাখবে এবং কোনটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত সেটি অবশ্যই দেখে রাখবে। পরের প্রশ্ন 1-এর 7 নম্বর, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এটি এসছে তোমাদের বায়ুমণ্ডল অধ্যায় থেকে। সুতরাং এই অধ্যায় থেকেও প্রচুর শর্ট কোশ্চেন আছে, সেগুলো খুব সুন্দরভাবে পড়বে। ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক দেখা যায় কোন অঞ্চলে? সেই অঞ্চলটির নাম তোমাদের লিখতে হবে। পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর ওপর কাজ করে কোন শক্তি কাজ করে? সেই শক্তির নামটা তোমাদের এক্ষেত্রে লিখতে হবে এবং এই জিনিসগুলো তোমরা যদি বই থেকে খুঁটিয়ে পড়ো তবেই কিন্তু উত্তরগুলো করে আসতে পারবে। খুব ভালো করে বইটা থরলি পড়বে এবং লাইন বা লাইন পড়বে, সেই প্রতিটি লাইন থেকে দেখবে শর্ট কোশ্চেন তোমরা কমন পাবে। জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয় ট্রোপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে। এখান থেকে স্তরগুলোর সম্পর্কে তোমরা যদি ভালোভাবে জানো কোন স্তরের উচ্চতা কত, সেই জিনিসগুলো কোন স্তরের মধ্যে দিয়ে কোন বায়ু প্রবাহিত হয়, এগুলো জানলে পরে তোমরা খুব সহজে এই উত্তরটা করে আসতে পারবে। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে কিসের ওপরে? বায়ুপ্রবাহ, নাকি পরিক্রমণ গতি, নাকি মগ্নচড়া, নাকি পৃথিবীর আবর্তন? সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে এই 4টির মধ্যে যেটি সঠিক হবে সেই উত্তরটি করার চেষ্টা করবে। 12 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি জোয়ার বলে? সেক্ষেত্রে আমাদের সমুদ্র স্রোত সেই অধ্যায়টি অর্থাৎ যেটি তোমাদের বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল অধ্যায়টি ভালোভাবে পড়তে হবে। পরের কোশ্চেনে আসি, চাঁদ, পৃথিবী ও সূর্যের সরলরৈখিক অবস্থানকে বলে। এটি খুব সুন্দর কোশ্চেন এবং খুব
ভালো একটা শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনটা তোমরা ভালোভাবে পড়বে, এই চ্যাপ্টারটা যখনই ভালোভাবে পড়বে এই শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাবে। দেখবে এর মধ্যে থেকে কিছু কোশ্চেন তোমরা হয়তো কমন পেলেও পেয়ে যেতে পারো। পরের কোশ্চেন, উষ্ণ উপসাগরীয় স্রোত দেখা যায় কোন মহাসাগরে? সেক্ষেত্রে প্রতিটি মহাসাগরের মধ্যে দিয়ে তোমাদের বইয়ে দেখবে বক্স করে দেওয়া আছে কোন মহাসাগরে কোন স্রোত, সেই স্রোতটি উষ্ণ স্রোত না শীতল স্রোত, সেই জিনিসগুলো ভালো করে পড়বে। ধোঁয়া ধুলার মধ্যে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনার নাম কি? ভরাটকরণ, নিষ্কাশন, কম্পোস্টিং, স্ক্রাবার। এই চ্যাপ্টারটি বর্জ্য ব্যবস্থাপনা থেকে দেওয়া হয়েছে এই কোশ্চেনটি। তো এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়টা তোমরা শর্ট কোশ্চেনের জন্য খুব ভালোভাবে পড়বে। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো, কোন গ্যাসটি ল্যান্ডফিল থেকে উৎপন্ন হয় সেই গ্যাসের নাম লিখবে। ব্যবহারের অনুপযুক্ত বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহারের উপযোগী করলে তাকে কি বলে? সুতরাং বুঝতেই পারছো প্রশ্নটা দেখে, পুরো চ্যাপ্টারটা ইন ডিটেল পড়লে তবেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করে আসতে পারবে। সীসা দূষণের প্রভাবে সৃষ্টি হয়, কোন অসুখটি সৃষ্টি হয়? সেক্ষেত্রে প্রতিটি দূষণ এবং সেই দূষণের ফলে কী জাতীয় অসুখের বা কী জাতীয় রোগের সৃষ্টি হচ্ছে সেই নামগুলো তোমরা ইন ডিটেল দেখবে। পরের কোশ্চেন, উচ্চগঙ্গার সমভূমির নবীন পলি দ্বারা গঠিত অংশকে বলে? কি বলে সেই উত্তরটা তোমরা করার চেষ্টা করবে। মরুস্থলী কথার অর্থ কী? এখানে মরুস্থলী কথার অর্থ কী বলতে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ, এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি ঠিক হবে সেটা করবে। ভারতের জলসেচ ব্যবস্থার অগ্রণী রাজ্য হলো? জলসেচ ব্যবস্থা মানে আমরা বুঝতেই পারছি ভারতবর্ষেতে ঢুকে গেছি। ভারতবর্ষে সেই অধ্যায়টির মধ্যে যেখানে তোমাদের জলসেচ নিয়ে আলোচনা করা হয়েছে, সেই জলসেচের অংশের সেই টপিকটার মধ্যে গেলে পরে তোমরা এই প্রশ্নের উত্তর খুব সহজে করে আসতে পারবে। পার্বত্য অঞ্চলের মাটি হলো? এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে মাটি থেকে একটা বা দুটো কোশ্চেন হয়তো দেওয়া হয়েছে, কিন্তু মাটিটা ইন ডিটেল পড়ে রাখবে কোন মাটি কোন অঞ্চলে। সেক্ষেত্রে তোমাদের পরবর্তীতে শর্ট কোশ্চেন বা ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রেও এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, কোন মাটি কোন অঞ্চলে পাওয়া যায়। সুতরাং পার্বত্য অঞ্চলের মাটির নাম কি এবং কোন বা কৃষ্ণ মৃত্তিকা কোন অঞ্চলে পাওয়া যায়, বা ধরো ল্যাটেরাইট মৃত্তিকা কোন অঞ্চলে পাওয়া যায়, এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের থাকতে পারে। প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় মরুভূমিকে, বনভূমিকে, কৃষিভূমিকে না মালভূমিকে? আশা করি বুঝতেই পারছো কোন অপশনটা ঠিক হবে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন, কিসের চাষের জন্য সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন? সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন ধরনের যে কার্পাস বা ধান গম চাষগুলো আছে সেখানকার উষ্ণতা জলবায়ু এই জিনিসগুলো ভালো করে পড়ে রাখতে হবে। ভারতের বৃহত্তম বিমান নির্মাণ কেন্দ্রটি রয়েছে। এইটা যেমন আমাদের শর্ট প্রশ্ন বা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি ম্যাচিংয়ের জন্য এই অংশটাই খুবই ইম্পর্টেন্ট যে কোথায় আমাদের কি জাতীয় শিল্পকেন্দ্রগুলো রয়েছে, কোথায় বিমান কেন্দ্র, কোথায় জাহাজ নির্মাণ কেন্দ্র, কোথায় রেলকোচ নির্মাণ কেন্দ্র, এই জিনিসগুলো জায়গার নাম সহ রাজ্যের নাম তোমরা ভালো করে পড়ে রাখবে। পরের প্রশ্ন, সর্বাধিক জনঘনত্বযুক্ত সমভূমিটি হলো কোনটি? সেটা তোমাদের লিখতে হবে। কান্ডালা জলবন্দর অবস্থিত মহারাষ্ট্রে, গুজরাটে, কর্ণাটকে না বিশাখাপত্তনমে? এটা যেমন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি এই জাতীয় কোশ্চেন তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। সুতরাং এগুলো প্রশ্ন ভালোভাবে পড়বে। উপগ্রহ চিত্রে তুষারাবৃত অঞ্চলে দেখানো হয় কি রঙের সাহায্যে? যখন কোনো অঞ্চল তুষারাবৃত থাকে উপগ্রহ চিত্রে সেইটাকে কি রঙের সাহায্যে দেখা যায়, সেই রঙগুলো দেওয়া আছে, সেটা সঠিক উত্তরটা নির্বাচন করবে। স্যাটেলাইট শব্দের অর্থ কী? চেতনা, অনুধাবন, বিশ্লেষণ এবং প্রহরী, এই চারটির মধ্যে যেটি সঠিক সেটি বেছে লিখতে হবে। আর আজকে শেষ প্রশ্ন, টোপোশিটের মিলিয়ন শিটে স্কেল থাকে। মিলিয়ন শিট, ডিগ্রি শিট, প্রতিটা শিট তোমাদের বইয়ে সুন্দর করে বক্স আকারে দেওয়া আছে, সেখান থেকে পড়ে নেবে কোন শিটের স্কেল কত থাকে এবং তার কত ডিগ্রি বা কত মিনিট, সেই জিনিসগুলো সুন্দরভাবে পড়ে থাকবে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।
আজকে আমি জিওগ্রাফির এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমি জিওগ্রাফির অন্যান্য বিভাগগুলো নিয়ে আলোচনা করব। শুধু ভূগোল না, আমাদের এই অ্যাপসের মধ্যে অর্থাৎ এই ইউটিউবের চ্যানেলের মধ্যে তুমি ভূগোল বাদেও আরও বিভিন্ন সাবজেক্ট তোমাদের যেগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে ফ্রি সাবস্ক্রিপশন, কোনো টাকা লাগবে না। পরবর্তী ক্লাস দেখতে আমাদের সাথে থাকো। ততক্ষণ তোমরা আচার্যর সাথে পড়তে থাকো, জানতে থাকো।